আপনারা দেখছেন তারকেশ্বর মহাবিদ্যালয় ইউটিউব চ্যানেল। দয়া করে সাবস্ক্রাইব করবেন। আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দরা, তোমাদের প্রত্যেককে তারকেশ্বর ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস 12-এর অর্থনৈতিক ভূগোলের একটি অতি সহজ একটা অধ্যায়কে নিয়ে আলোচনা করব, যেখানে এই অধ্যায়টা এতটাই সোজা যে যদি মন দিয়ে 2 থেকে 3 বার রিডিংও পড়া যায় তাহলে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া যায়। তাহলে বুঝতেই পারছো এই অধ্যায়টা আমাদের কাছে কতটা সহজ। এবং আমি যে তোমাদের ক্লাস নিচ্ছি বা এই ভিডিওটা করছি, এটা দেখার পর আশা করি আর কারো কোনো প্রশ্ন থাকার কথাই না। আজকে আমি শুরু করছি তৃতীয় স্তরের অর্থনৈতিক কার্যকলাপ। আমরা অর্থনৈতিক কার্যকলাপকে প্রধানত 5টি ভাগে ভাগ করেছি। প্রাথমিক স্তরের অর্থনৈতিক কার্যকলাপ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম স্তরের অর্থনৈতিক কার্যকলাপ। এই 5টি কার্যকলাপের মধ্যে একটি অন্যতম কার্যকলাপ হচ্ছে এই তৃতীয় স্তরের অর্থনৈতিক কার্যকলাপ। আমাদের এই তৃতীয় স্তরের অর্থনৈতিক কার্যকলাপে কি করা হয় বলো তো? প্রাথমিক স্তরে যে সমস্ত দ্রব্যাদি উৎপাদন করা হয় এবং দ্বিতীয় স্তরের অর্থনৈতিক কার্যকলাপে যে শিল্প দ্রব্য উৎপাদন করা হয়, এই তৃতীয় স্তরের কার্যকলাপ হচ্ছে প্রাথমিক এবং দ্বিতীয় স্তরের কার্যকলাপের মধ্যে সমন্বয় বা সংযোগ স্থাপনের কাজগুলো করে থাকে। অর্থাৎ দ্বিতীয় স্তরের অর্থনৈতিক কাজ হচ্ছে প্রাথমিক এবং দ্বিতীয় স্তরের অর্থনৈতিক কাজে সমন্বয় এবং সংযোগ স্থাপনের কাজ করে থাকে বলে আমরা বলতে পারি। তো সংজ্ঞায়িত করতে গেলে যেটা দাঁড়ায়, মানুষের ও সমাজের অভাব পূরণের উদ্দেশ্যে সম্পদের উৎপাদন এবং বন্টনমূলক নানাবিধ কার্যকলাপ সম্পন্ন করার জন্যে যেসব সহায়ক কার্যকলাপ অপরিহার্য বলে বিবেচিত হয়, সেই সব কার্যকলাপকে তৃতীয় স্তরের অর্থনৈতিক কার্যকলাপ বলে। এই তৃতীয় স্তরের অর্থনৈতিক কার্যকলাপের মধ্যে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ আমরা বলতে পারি, সেগুলো হচ্ছে পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা, ব্যবসা বাণিজ্য, ব্যাংক ও বিমা, পণ্য মজুত ও সংরক্ষণ। এছাড়া সরকারি নীতি এই কাজের মধ্যে অন্তর্ভুক্ত। অর্থাৎ এই তৃতীয় স্তরের অর্থনৈতিক কার্যকলাপ যেগুলো হয় সেগুলো আমি প্রত্যেকটাই বললাম। অর্থাৎ প্রাথমিক ও দ্বিতীয় স্তরের অর্থনৈতিক কার্যকলাপের মধ্যে সংযোগ স্থাপনের কাজগুলো কিন্তু করে থাকছে এই তৃতীয় স্তরের অর্থনৈতিক কার্যকলাপ। এই তৃতীয় স্তরের অর্থনৈতিক কার্যকলাপের আমি কতকগুলো জিনিস আমি তোমাদের বললাম কোন কোন কাজগুলো অর্থনৈতিক কার্যকলাপের মধ্যে পড়ে, সেটা আমি বললাম। শিক্ষা বলো, পরিবহন ব্যবস্থা বলো। তো আমাদের এখানে এই পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা ও ব্যবসা বাণিজ্য নিয়ে কি হচ্ছে আমরা একটু ডিটেলসে কি হচ্ছে আলোচনা করব। এবং যেটা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের বাণিজ্য। যদি আমরা বাণিজ্যের কথা বলি, প্রথমে দেখো সংজ্ঞায়িত করতে গেলে যেটা দাঁড়ায়, বিভিন্ন দেশের মধ্যে অথবা একই দেশের মধ্যে অবস্থিত বিভিন্ন অঞ্চলের মধ্যে পণ্যদ্রব্য ও পরিষেবামূলক ক্রয় বিক্রয় এবং আনুষঙ্গিক কার্যকলাপকে বাণিজ্য বলা হয়। অর্থাৎ বিভিন্ন দেশের সঙ্গে অথবা একই দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে এই পণ্যদ্রব্য নিয়ে যাওয়াকে আমরা কি বলছি? বাণিজ্য বলতে পারি। এই বাণিজ্যকে আমরা সাধারণত 2টি ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আভ্যন্তরীণ বাণিজ্য, একটা হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য। আভ্যন্তরীণ বাণিজ্য কাকে বলে? একই দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে পণ্য সামগ্রী আদান প্রদানকে আভ্যন্তরীণ বাণিজ্য বলা হয়। অর্থাৎ একটা দেশের মধ্যে একটি অঞ্চল থেকে আরেকটা অঞ্চলে দ্রব্য যখন আদান প্রদান করা হয় তখন সেটাকে অভ্যন্তরীণ বাণিজ্য বলা হয়। আর একটা হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য, যখন কোনো দেশের সঙ্গে অন্য কোনো দেশের পণ্য সামগ্রী আদান প্রদান চলে। অর্থাৎ আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে একটি দেশ আরেকটি দেশের সঙ্গে পণ্যদ্রব্য কী করবে? আদান প্রদান করতে পারে। এবার যেটা পড়বো সেটা হচ্ছে এই যে আন্তর্জাতিক বাণিজ্য। এই আন্তর্জাতিক বাণিজ্যে কতগুলো আমরা গুরুত্ব দেখতে পাই। প্রথমে যেটা হচ্ছে উৎপাদনে ব্যয় সংকোচন। এই উৎপাদনে ব্যয় সংকোচনটা কি হচ্ছে যে আন্তর্জাতিক বাণিজ্যের ফলে প্রতিটি
দেশ সেই সমস্ত পণ্য সামগ্রী উৎপাদন করে যেগুলো উৎপাদন ব্যয় সর্বাপেক্ষা কম। এইভাবে কম দামে পণ্যদ্রব্য এক দেশ থেকে অন্য দেশে বিক্রির জন্য চালান দেওয়া হয়, প্রতিটি দেশই উপকৃত হয়। অর্থাৎ একটা দেশ সেই সমস্ত দ্রব্য উৎপাদন করবে যা ব্যয় হচ্ছে কম। আরেকটা হচ্ছে পণ্যদ্রব্যের চাহিদা বৃদ্ধি। যেমন আন্তর্জাতিক বাণিজ্যের ফলে আমদানিকারক দেশগুলি অন্য দেশ থেকে আমদানি দ্রব্য সুলভে ভোগ করার সুযোগ পায়। যেমন কোনো একটা দেশে যে কোনো একটা পণ্য দ্রব্য নেই, কিন্তু সেগুলো বিদেশ থেকে তারা আমদানি করার মধ্যে সেই সমস্ত দ্রব্য কী করছে, তারা ভোগ করতে পারে। আরেকটা হচ্ছে শিল্প উন্নয়ন ঘটে। শিল্প উন্নয়নের ক্ষেত্রে আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্ব হচ্ছে অপরিসীম। যেমন হচ্ছে জাপান, যুক্তরাজ্য, জার্মানি প্রভৃতি দেশগুলো শিল্প খুবই উন্নত, কিন্তু এখানে পর্যাপ্ত পরিমাণে কাঁচামাল না থাকার সত্ত্বেও এরা কিন্তু শিল্প যথেষ্ট উন্নয়ন ঘটিয়েছে। কী কারণ? কারণ তারা তাদের প্রয়োজনীয় কাঁচামাল অন্য দেশ থেকে কী করছে, আমদানি করে থাকে। তাই এই শিল্পদ্রব্য আমদানি করার মাধ্যমে শিল্পায়ন ঘটানো যায়। আরেকটা হচ্ছে কর্মসংস্থান। কর্মসংস্থান কি? যে আন্তর্জাতিক বাণিজ্যের ফলে কোনো দেশে কর্মসংস্থান সুযোগ সুবিধা বাড়ে। যেমন আমেরিকা যুক্তরাষ্ট্র, পাকিস্তান, ভারতে যেটা হচ্ছে যুদ্ধ বিমান বিক্রি করে, সুইডেন কামান বিক্রি করে, ইসরায়েল যুদ্ধাস্ত্র বিক্রি করে। কি হচ্ছে, ভারত সোনার অলংকার, তৈরি জামা, জুতো বা অন্যান্য চর্মজাত দ্রব্য রপ্তানি করে। ফলে কি হচ্ছে, কর্মসংস্থানের সুযোগ কিন্তু অনেকটা বৃদ্ধি পাচ্ছে। আরেকটা হচ্ছে পরিবহন ব্যবস্থার উন্নতি। কারণ হচ্ছে এই যে দ্রব্য আমদানি রপ্তানি করার জন্য এখানে পরিবহন ব্যবস্থা যথেষ্ট উন্নতি হতে হবে, না হলে কিন্তু খুব সহজে যে কোনো দেশের সঙ্গে কিন্তু ব্যবসা বাণিজ্য করা সম্ভবপর হয়ে উঠবে না। তাই এই পরিবহন ব্যবস্থা যথেষ্ট উন্নতি ঘটাতে হয় আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে। অর্থনৈতিক উন্নয়ন আর একটা হচ্ছে জীবনযাত্রার মান উন্নয়ন ঘটে। আন্তর্জাতিক ক্ষেত্রে রপ্তানি বাণিজ্যের পরিমাণ বেশি হলেও কোনো কোনো দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হয়। যেমন কি হচ্ছে, যে কোনো দেশে আমাদের যেমন দেশ থেকে আমরা কি করি, যেমন দার্জিলিংয়ের চা হচ্ছে সব থেকে উৎকৃষ্ট, আমরা সেই চা বিদেশে রপ্তানি করে কী করি, আমরা প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি। আরেকটা যেটা হচ্ছে গুরুত্ব, সেটা হচ্ছে আমরা ঘাটতি পূরণ করতে পারি। ঘাটতি মানে কি, সমস্ত দ্রব্য কিন্তু যে কোনো দেশে উৎপাদন করা সম্ভব নয়। যে দেশে যে দ্রব্যের ঘাটতি রয়েছে সেই দ্রব্যটাকে অন্য কোনো দেশ থেকে আমদানি করার মাধ্যমে সেই ঘাটতিটা কিন্তু অনেকটা পূরণ করা যায়। আরেকটা কি হচ্ছে, আন্তর্জাতিক সম্পর্ক উন্নতি হয়। যেমন যে দেশের সঙ্গে আন্তর্জাতিক বাণিজ্যের সঙ্গে যুক্ত থাকে তাদের মধ্যে কি হচ্ছে, যোগাযোগ ও ঘনিষ্ঠতা গড়ে ওঠে। ফলে কি হচ্ছে, তাদের মধ্যে একটা মৈত্রী বা শান্তিপূর্ণ সম্পর্ক লক্ষ্য করা যায়। এবার আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে এই আন্তর্জাতিক বাণিজ্য চালাতে গেলে বা যে নিয়ন্ত্রণ করে যে সংস্থা, সেই সংস্থার সম্পর্কে। অর্থাৎ বিশ্ব বাণিজ্যকে নিয়ন্ত্রণ করে যে সংস্থাটি, সেটি হচ্ছে WTO বা আন্তর্জাতিক বাণিজ্য, যেটা হচ্ছে বিশ্ব বাণিজ্য সংগঠন বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের কথা বলতে পারি। এই ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনটা 1995 সালে 1 জানুয়ারি এর জন্ম হয়েছিল, বা এর স্থাপন করা হয়েছিল 1 জানুয়ারি 1995 সালে। এবং বর্তমানে এই সংস্থার সদস্য দেশগুলোর সংখ্যা হচ্ছে 164। অর্থাৎ বর্তমানে এই সংস্থার সঙ্গে যুক্ত হচ্ছে 164টি দেশ। এই WTO সদর দপ্তর হচ্ছে সুইজারল্যান্ডের জেনিভা শহরে। এবার দেখো এই WTO কিভাবে গঠিত হয়েছিল তার একটা ইতিহাস কিন্তু আমরা দেখতে পাই। এই বিশ্ব বাণিজ্য সংস্থার পূর্বে 1947 থেকে 1994 সাল পর্যন্ত আন্তর্জাতিক বাণিজ্য নিয়ন্ত্রিত হতো গ্যাটের দ্বারা, অর্থাৎ জেনারেল এগ্রিমেন্ট অন ট্রাফিক্স অ্যান্ড ট্রেডের দ্বারা। এই 1994 সাল পর্যন্ত কি হচ্ছে, এই গ্যাটেই কিন্তু গোটা বিশ্বের বাণিজ্যকে কি করতো, নিয়ন্ত্রণ করত। কিন্তু 1995 সালে গ্যাটের বিলুপ্তি ঘটিয়ে এই WTOর
জন্ম। অর্থাৎ গ্যাটের বর্তমান নামই কিন্তু আমরা ডব্লিউটিও বলতে পারি। এবং এই ডব্লিউটিওর প্রধান যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে বিশ্ব বাণিজ্যকে নিয়ন্ত্রণ করা। এই ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বা বিশ্ব বাণিজ্য সংস্থার প্রধান যে কাজটা সেটা হচ্ছে বিশ্ব বাণিজ্যটাকে নিয়ন্ত্রণ করা। এছাড়াও এই ডব্লিউটিওর কিছু কাজ কিন্তু আমরা দেখতে পাই বা কিছু নীতি লক্ষ্য করা যায়। এই বিশ্ব বাণিজ্য সংগঠনের কিছু নীতি রয়েছে। 1 নম্বর হচ্ছে পক্ষপাতহীন বাণিজ্য। পক্ষপাতহীন বাণিজ্য অর্থাৎ সব দেশকে সমান সুযোগ সুবিধা দেওয়া বা কোনো দেশকে বিশেষ সুযোগ সুবিধা কিন্তু সে দিতে পারবে না। তারপর 2 নম্বর হচ্ছে মুক্ত বাণিজ্য। অর্থাৎ মুক্ত বাণিজ্য করার সুযোগ সুবিধা প্রত্যেকটা দেশকে দিতে হবে এবং বিভিন্ন দেশগুলোর মধ্যে বাণিজ্য চুক্তি সম্পাদনে সহায়তা করা। অর্থাৎ প্রত্যেকটা দেশের বা যে দেশগুলো এই চুক্তি সম্পাদন করবে তাদের সহায়তা করতে এই ডব্লিউটিও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আরেকটা হচ্ছে চুক্তি মতো শুল্ক নেওয়া হচ্ছে কিনা তা লক্ষ্য রাখা, ন্যায্য প্রতিযোগিতাকে উৎসাহ দেওয়া, বিকাশ ও অর্থনৈতিক সংস্কারকে উৎসাহ প্রদান। অর্থাৎ এইগুলো হচ্ছে বিশ্ব বাণিজ্য সংগঠনের বা ডব্লিউটিওর কতগুলো গুরুত্বপূর্ণ নীতির কথা আমরা বলতে পারি। এবার যেটা বলছি এই কার্য বলে, ডব্লিউটিও কতগুলো কার্য করে থাকে সেগুলো হচ্ছে বহুপাক্ষিক বাণিজ্যিক চুক্তি রূপায়ণ। অর্থাৎ বিভিন্ন দেশের সঙ্গে বিভিন্ন দ্রব্য মানে কে কোন দেশের সঙ্গে কোন সমস্ত দ্রব্য আমদানি রপ্তানি করবে তার চুক্তি রূপায়ণ করবে কিন্তু এই ডব্লিউটিও বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। বাণিজ্যিক আলাপ আলোচনায় মধ্যস্থতা, অর্থাৎ বাণিজ্যের মধ্যে কিভাবে বাণিজ্য করবে তার মধ্যে একটা আলাপ আলোচনার মধ্যস্থতায় কাজ করা কিন্তু এই ডব্লিউটিও। বা বাণিজ্য সংক্রান্ত মতবিরোধে নিষ্পত্তি, অর্থাৎ কোনো দুটি দেশের মধ্যে বাণিজ্য সংক্রান্ত যদি কোনো মতবিরোধ লক্ষ্য করা যায় সেটা কিন্তু এই নিষ্পত্তি ঘটাবে এই ডব্লিউটিও বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। বিভিন্ন দেশের জাতীয় বাণিজ্য নীতি দৃষ্টি রাখা, অর্থাৎ বিভিন্ন দেশগুলো যে ব্যবসা বাণিজ্য করছে তারা প্রত্যেকেই যে নীতি আছে, নীতি নির্ধারিত আছে সেই নীতি অনুযায়ী ব্যবসা বাণিজ্য করছে কিনা সেটার দৃষ্টি রাখা কাজ কিন্তু এই ডব্লিউটিও বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। উন্নয়নশীল দেশগুলোকে প্রযুক্তি সংক্রান্ত সহায়তা করা, অর্থাৎ যদি এখানে এই ডব্লিউটিওর অন্তর্ভুক্ত যে সমস্ত দেশগুলো রয়েছে যদি কোনো দেশ প্রযুক্তি সংক্রান্ত বা প্রযুক্তির থেকে অনুন্নত হয় তাহলে তাকে প্রযুক্তিগত সমস্ত ধরনের সহায়তা করা বা হাতে নাতে কাজ শেখানোর দায়িত্ব কিন্তু এই ডব্লিউটিও নিতে পারে। এছাড়া অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সহযোগিতা, কারণ এই ডব্লিউটিও ছাড়াও আরও অনেক মানে বাণিজ্য সংস্থা রয়েছে, সেই সংস্থাগুলোর সঙ্গে সহযোগিতা করাও কিন্তু ডব্লিউটিও একটা গুরুত্বপূর্ণ কাজ হিসেবে আমরা বলতে পারি। অর্থাৎ এর সঙ্গে সঙ্গে শেষ হচ্ছে আমাদের এই অর্থনৈতিক কার্যকলাপে 3য় স্তরের কার্যকলাপে বাণিজ্যিক যে চ্যাপ্টারটা, অর্থাৎ বাণিজ্য কাকে বলে, আন্তর্জাতিক বাণিজ্য কী, আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্ব কী এবং ডব্লিউটিও কী, ডব্লিউটিও কত সালে গঠিত হয়েছিল, তার কাজ কী, তার নীতি কী, সমস্ত কিছু আজকে আমরা এখানে আলোচনা করলাম। যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে তোমরা আমার কমেন্ট বক্সে লিখে জানাবে, আমি যথাযথ তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করছি। এই ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।